হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা বিশদে জানতে পেরেছো বয়েল সূত্র সম্পর্কে। আজকে আলোচ্য বিষয় চার্লসের সূত্র। তা আগে আমরা বয়েল সূত্র সম্পর্কে একটু মনে করে নেব কি বয়েল সূত্রে কোন দুটো জিনিসের ভিতরে সম্পর্ক ছিল। চাপ, চাপের সাথে আর কিসের সম্পর্ক ছিল? আয়তন। অর্থাৎ বয়েল সূত্রে কি স্থির ছিল? উষ্ণতা। এবার চার্লসের সূত্র, চার্লসের সূত্রে আমরা এখানে আয়তন এবং উষ্ণতার ভিতরে সম্পর্ক খুঁজব। এখানে স্থির থাকবে চাপ, অর্থাৎ চার্লসের সূত্র। চার্লসের সূত্রের বিবৃতি কি বলছে? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য উক্ত গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এখানে একটা আলোচ্য বিষয় কি 1/273। এই 1/273 অংশকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক। অর্থাৎ এটা একটা ভালো জিনিস যে পরীক্ষায় দিয়ে দিল যে গ্যাসের আয়তন গুণাঙ্ক কত, তখন বলতে হবে গ্যাসের আয়তন গুণাঙ্ক 1/2073। এবার এখান থেকে আমাদের বুঝতে হবে যে গাণিতিক ব্যাখ্যা। ধরি স্থির চাপে, আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, চার্লস মানে এখানে অর্থাৎ চাপ আর নির্দিষ্ট ভর। আমরা বয়েল সূত্রে মানে কি, বয়েল মানে উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা স্থির এবং সেখানে নির্দিষ্ট ভর স্থির, মানে এখানে ভরটাকে দুটো সূত্রেই স্থির থাকবে। তাহলে এখানে গাণিতিক ব্যাখ্যায় ধরি চাপ স্থির রেখে স্থির থাকলে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0। এর উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, অর্থাৎ পরিবর্তন করা হলো। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V1 এবং 0 ডিগ্রি থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন VT। টেক স্ক্রিনশট। এর পরবর্তী আমরা গাণিতে কি করব, একটা স্ক্রিনশট। এবার আমাদের চার্লসের সূত্রে কি বলছে, কোনো গ্যাসের চাপ স্থির থাকলে এবং ভর স্থির থাকলে যদি তার উষ্ণতার পরিবর্তন করা হয়, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন করা হয়, তাহলে 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন V0, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি সমান সমান V0/273। কারণ এটা কি, এটা প্রাথমিক আয়তন আর বৃদ্ধি কি 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এবার তাহলে এখান থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি সমান সমান T ইন্টু V0/273, অর্থাৎ এটা T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে আমরা সম্পর্কে কি আসতে পারি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
গ্যাসের আয়তন সমান সমান প্রাথমিক আয়তন কি ছিল V0 এবং সে আয়তন পরিবর্তিত হয়েছে কত V0/273। তাহলে কি হবে প্রাথমিক আয়তন যোগ আর এটা কি আয়তন বৃদ্ধি, প্রাথমিক আয়তন যোগ আয়তন বৃদ্ধি। তাহলে প্রাথমিক আয়তন কত ছিল আমাদের V0 এবং আয়তন বৃদ্ধি কত হলো V0/273। তাহলে এখান থেকে আমরা V0 কমন নিলে সম্পর্কটা পাই 1+1/273। এটা আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তনের যে পরিবর্তন চার্লসের সূত্র অনুযায়ী সেটা আমরা এখানে ডেরাইভ করলাম। টেক স্ক্রিনশট 1 2 3। এবার আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কতটুকু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ অন্তিম আয়তন কত হচ্ছে সেটা বের করলাম। এবার আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কত হবে সেটাকে বের করতে হবে। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন সমান সমান আমার প্রাথমিক আয়তন যোগ আয়তন বৃদ্ধি। তাহলে এটা হবে অন্তিম আয়তন অর্থাৎ প্রথমে কতটুকু ছিল আর উষ্ণতা বৃদ্ধি করার পরে আয়তন কোথায় পৌঁছালো। তাহলে প্রাথমিক আয়তন যোগ অন্তিম আয়তন। তাহলে এখানে প্রাথমিক আয়তন আমাদের কি ছিল V0 অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, সেখান থেকে আয়তন বৃদ্ধি করা হয়েছে কত ডিগ্রি সি, টি ডিগ্রি সি আয়তন বৃদ্ধি করা হয়েছে, উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। এই টি ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি হয়েছে টি ইন্টু V0/273। তাহলে এখান থেকে যদি V0 কমন নেওয়া হয় তাহলে V0 ইন্টু 1+T/273 সমান সমান V0 ইন্টু এখানে লসাগু করলে 273 প্লাস T/273। এবার এখান থেকে আমরা চার্লসের সূত্রের লেখচিত্রের মাধ্যমে আমরা সম্পর্ক খোঁজার চেষ্টা করব যে কিভাবে চার্লসের সূত্রকে আমরা লেখচিত্রে স্থাপন করতে পারি। টেক স্ক্রিনশট। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ অর্থাৎ সেলসিয়াস স্কেলে। এরপরে আমরা পরম স্কেলে অর্থাৎ কেলভিন স্কেলেও চার্লসের সূত্র ডেরাইভ করব। তাহলে চার্লসের সূত্রে অনুযায়ী কি পেলাম আমরা BT = V0 ইন্টু 1+T/273 বা V0 ইন্টু 273 প্লাস T/273। এবার চার্লসের সূত্রে আমরা যদি লেখচিত্র টানি একটা নির্দিষ্ট চাপ অর্থাৎ এখানে সবসময় মনে রাখতে হবে বয়েল সূত্রে কি জিনিসটা স্থির ছিল, কোন রাশি দুটি স্থির ছিল উষ্ণতা এবং ভর। আমাদের চার্লসের সূত্রে কোন রাশি দুটি স্থির থাকবে চাপ এবং ভর। তাহলে এখানে আগে লিখলাম চাপ এবং ভর স্থির। এবার আমরা সম্পর্ক খুঁজছি কিসের কিসের মধ্যে উষ্ণতা এবং আয়তন, উষ্ণতা ও আয়তন। এবার এই উষ্ণতা ও আয়তনের এই উষ্ণতা আয়তনের মধ্যে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে কোনটা স্বাধীন চলরাশি কোনটা পরাধীন চলরাশি। সবসময় এটা হচ্ছে দ্বিমাত্রিক কোঅর্ডিনেট অর্থাৎ জ্যামিতিক স্থানাঙ্ক জ্যামিতিতে এটাকে বলা হয় এক্স অক্ষ এবং এই অক্ষটাকে বলা হয় ওয়াই অক্ষ। তাহলে এই অক্ষের ভিতরে এক্স অক্ষ সবসময় স্বাধীন চলরাশি বসে। তাহলে যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, আর যদি উষ্ণতা হ্রাস করি তাহলে আয়তন হ্রাস পাচ্ছে। তাহলে এখানে স্বাধীন চলরাশি হিসেবে তাহলে কোন রাশিটি বসবে উষ্ণতা এবং এখানে আয়তন। এবার বিভিন্ন মান নিয়ে বিভিন্ন চাপ, ধরো 10 ডিগ্রি চাপ 10 ATM চাপে স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলো, 20 ATM চাপে স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলো। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে এখান থেকে একটা সরলরেখা পাবো প্রতি ক্ষেত্রে। এবার এই সরলরেখাটিকে যদি এই পিছন দিকে বাড়ানো হয়
তাহলে এই সরলরেখাটি কি এক উষ্ণতা স্কেলকে একটা বিন্দুতে স্পর্শ করবে। এই বিন্দুটা হচ্ছে -273°C। এই -273°C এমন একটি উষ্ণতা যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে এটা তো একটা ভৌতিক বিষয়, কারণ আমরা প্রথমে একটা গ্যাস জারে কিছু গ্যাস নিলাম, আমরা বলছি গ্যাসের ভর স্থির রাখছি, তাহলে যখন এই 273°C উষ্ণতা আসছে তাহলে আয়তন কিভাবে শূন্য হচ্ছে, মানে সেখানে ভর শূন্য কি করে হচ্ছে? বাস্তবে এটা হয় না। বাস্তবে 273°C উষ্ণতায় যাওয়ার আগে গ্যাসটি কোটিংয়ে কিংবা তরলে পরিণত হয়ে যায়। এবার আমরা প্রথমে কি করলাম, উষ্ণতা বৃদ্ধির জন্য আমরা লেখচিত্র করলাম। তাহলে উষ্ণতা হ্রাসের ক্ষেত্রে কি হবে? উষ্ণতা হ্রাসের ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখবে যে প্রাথমিক যে আয়তন ছিল, প্রাথমিক আয়তন ধরো 10 লিটার ছিল, সেখান থেকে হ্রাস পেয়ে 8 লিটার হয়েছে। তাহলে এখানটায় একটা জিনিস মনে রাখবে, এখানে মাইনাস করে দিতে হবে শুধুমাত্র। সূত্রে যেখানে আমরা প্রাথমিক আয়তন লিখেছিলাম, প্রাথমিক আয়তন যোগ আয়তন বৃদ্ধি, সেখানটায় যখন উষ্ণতা হ্রাস হবে তখন লিখতে হবে প্রাথমিক আয়তন যোগ আয়তন হ্রাস। এখানে যোগ হবে না, সরি, বিয়োগ আয়তন হ্রাস। এটা হচ্ছে চার্লসের সূত্রের লেখচিত্র সেন্টিগ্রেড উষ্ণতা। এখানে উষ্ণতা হচ্ছে সেন্টিগ্রেড, T°C। এবার এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি সেন্টিগ্রেড অর্থাৎ সেলসিয়াস স্কেলে উষ্ণতাটা বাড়াই তাহলে এখানে আয়তনের কোনো সঠিক সম্পর্ক পাচ্ছি না। এই জন্য আমরা একটা বিজ্ঞানীর নাম এক্ষুনি বলেছি কিছুক্ষণ আগেই, যে কেলভিন, তিনি একটা স্কেল প্রণয়ন করেন, সেটাকে কেলভিন স্কেল বলা হয়। এবং বর্তমানে অধিকাংশ সমস্যার ক্ষেত্রে অর্থাৎ গ্যাস নিয়ে কোনো পরীক্ষা সংক্রান্ত আলোচনায় কেলভিন স্কেলকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এবার আমরা সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটা দেখব। তাহলে এবার বিষয়টা কি, সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কেলভিন স্কেলে -273°C উষ্ণতায় কি পাচ্ছি? গ্যাসের আয়তন শূন্য। কেলভিন কি করলেন? -273°C উষ্ণতাটিকে 0 কেলভিন ধরলেন। ধরা যাক এখানে দুটো থার্মোমিটার, একটা হচ্ছে সেলসিয়াস, এটা হচ্ছে সেলসিয়াস এবং এটা হচ্ছে কেলভিন। এবার এখানে সম্ভবত এখানটা 0°C, এখান থেকে -273°C কি হচ্ছে? গ্যাসের আয়তন শূন্য হচ্ছে। বিজ্ঞানী কেলভিন এক্ষেত্রে -273°C উষ্ণতাকে 0 কেলভিন ধরে নিলেন। যখন -273° 0 কেলভিন ধরলে তখন উষ্ণতার বৃদ্ধি হচ্ছে। এখান থেকে যখন 0°C তখন এখানে 273 কেলভিন। তাহলে সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক এটাই যে সেলসিয়াস স্কেলের এক ঘরের যে মান কেলভিন স্কেলে সেই মান সমান, কিন্তু সেলসিয়াস স্কেলে -273°C মানে কেলভিন স্কেলে 0 কেলভিন। তাহলে এখানে আমরা সম্পর্কটা লিখতে পারি, সেলসিয়াস স্কেলে ধরি স্কেলের উষ্ণতা T°C এবং কেলভিন স্কেলের উষ্ণতা T কেলভিন। তাহলে সেলসিয়াস ও কেলভিনের মধ্যে সম্পর্ক কি? T কেলভিন সমান সমান T প্লাস 273°C। অর্থাৎ এই জিনিসটা আমাদের এখানে মাইনরলি দেখতে হবে। কি বিষয়টা? আমাদের কেলভিন থেকে সেলসিয়াসে যেতে গেলে তার সাথে 273 যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ 273কে আমরা নিম্ন উষ্ণতা ধরেছি, অর্থাৎ এখান থেকে উষ্ণতা ডিক্রিজ হয়েছে। এই যে উষ্ণতা, এই উষ্ণতার যোগ করার পরে আমরা
কেলভিন স্কেলে যাব। তা আমরা চার্লসের সূত্রে সেলসিয়াস উষ্ণতার ভিতরে যে সম্পর্কটা পেয়েছিলাম সেটা কেমন ছিল, ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে এখান থেকে ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 273 প্লাস টি বাই 273। তাহলে এখানে 273-এর সাথে সেলসিয়াস স্কেলে কোনো উষ্ণতা যোগ করা হচ্ছে, তাহলে এই উষ্ণতা কোন স্কেলে কনভার্ট হলো, কেলভিন স্কেলে। তাহলে এখানে আমরা লিখতে পারি ভি সাফিক্স ক্যাপিটাল টি, অর্থাৎ এটা কেলভিন স্কেলে অনুযায়ী V0 ইন্টু টি বাই 273। এখানে এই V0 বাই 273 এই রাশিটিকে যদি আমরা ধ্রুবক ধরে নিই তাহলে কেলভিন উষ্ণতার সাথে সম্পর্ক কি, ভি ভ্যারিজিয়াস টি, অর্থাৎ পরম উষ্ণতার সাথে সম্পর্ক সমানুপাতিক। এই পরম উষ্ণতাকে আমরা বলছি কেলভিন স্কেলের উষ্ণতা। তাহলে কেলভিন স্কেলের উষ্ণতা যেটা, পরম স্কেলের উষ্ণতা সেটাই। এবার আমরা -273°C-কে পরম বলবো কেন, পরম উষ্ণতা কাকে বলে, এই বিষয়টা আগে আমাদের জানতে হবে। কি পরম উষ্ণতা? পরম উষ্ণতার বিষয়টা কি, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম উষ্ণতা। তাহলে আমাদের হিসাব অনুযায়ী কি -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য। তাহলে কোনো গ্যাসের পরম উষ্ণতা বলতে গেলে আমাদের কত ডিগ্রি সেন্টিগ্রেড বলতে হবে, -273°C। মাইনিউটলি এখানে একটু মনে রাখবে 273.15°C আসে, কিন্তু আমরা সাধারণত হিসাবের ক্ষেত্রে আমাদের সূক্ষ্ম পরিমাপের খুব একটা দরকার হয় না। এবার এখান থেকে যদি আমরা কেলভিন স্কেল এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করি, অর্থাৎ ভি ভ্যারিজিয়াস টি, তাহলে এই সম্পর্কটা ঠিক লেখচিত্রের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করি যে টি অর্থাৎ এটা কেলভিন এবং এটা হচ্ছে আয়তন, এই সরলরেখাটা অনেকটা মূল বিন্দুগামী হয়, কিন্তু এখান থেকে কিছুটা দেখবে খেয়াল করে ডটেড লাইন দিচ্ছি। এই ডটেড লাইন দেওয়ার কারণ কি, এখানটা হচ্ছে 0 কেলভিন। আমরা কি জানি 0 কেলভিন মানে কত, 273°C। এই 0 কেলভিন উষ্ণতায় কি গ্যাসের আয়তন শূন্য, কিন্তু বাস্তবে কিন্তু গ্যাসের আয়তন এই জায়গায় আসলে তার আগে গ্যাস কঠিনে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ এই উষ্ণতায় গ্যাস পৌঁছাচ্ছে না। এই জন্য -273°C-কে আমরা প্রকৃতির সর্বনিম্ন উষ্ণতা হিসাবে ধরে নিই। তাহলে এখান থেকে এবার কিছুটা যাওয়ার পরে এখান থেকে যতটা উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে সেই অনুপাতে আয়তন বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো এই লেখচিত্রটা আমি পরীক্ষায় দিল যে সেলসিয়াস কেলভিন স্কেল এবং উষ্ণতার মধ্যে, অর্থাৎ পরম উষ্ণতা এবং আয়তনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো চার্লসের সূত্র অনুযায়ী। কিন্তু তোমরা বলো তো এই গ্রাফটা আমি ঠিক লিখেছি কি ভুল করেছি? এই গ্রাফটা অবশ্যই ভুল, কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি যে কি লিখতে হবে, যে এখানে লিখতে হবে চাপ ও উষ্ণতা স্থির, চাপ ও ভর স্থির। চাপ ও ভর যদি স্থির না থাকে তাহলে এই গ্রাফটা কখনোই সম্ভব নয়। এটা গেল কেলভিন স্কেল এবং পরম উষ্ণতার মধ্যে, পরম উষ্ণতা এবং আয়তনের ভিতরে সম্পর্ক। এবার আমরা সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যাওয়ার সম্পর্কটা পেয়েছি কি, টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273। এবার এই কেলভিন স্কেল অনুযায়ী আমরা চার্লসের সূত্রটা নিরূপণ করব। কিভাবে? কেলভিন স্কেল অনুযায়ী হেডিং দেবে সবাই, কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র। আমরা সম্পর্কটা ঠিক কেমন পেয়েছিলাম, বি সাফিক্স টি ক্যাপিটাল টি অর্থাৎ কেলভিন স্কেল সমান সমান কি পেয়েছিলাম, V0 বাই 273 ইন্টু টি। তাহলে ভি ভ্যারিজিয়াস টি অর্থাৎ কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ এখানে যদি আমরা আয়তন বৃদ্ধি করি তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে। তাহলে কোনো গ্যাসের
আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের বিবৃতি কি? কোন গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। অবশ্যই এখানে কি লিখতে হবে? অবশ্যই এখানে লিখতে হবে চাপ ও ভর স্থির থাকলে। এবার গাণিতিক ব্যাখ্যা, আমরা সূত্রটাকে পেয়েছি, এবার গাণিতিকভাবে কিভাবে ম্যাথমেটিক্যালি আমরা এটাকে ইউজ করতে পারবো এটা আমাদেরকে বুঝতে হবে। যে চার্লসের সূত্র একটা জিনিস আমরা যখন ইনভেনশন অর্থাৎ আবিষ্কার, কোন একটা জিনিস আমরা আবিষ্কার করলাম, সেই জিনিসটাকে আমরা কিভাবে প্রয়োগ করছি তাহলে তখনই মূল্য হবে। তাই এবার এই কেলভিন স্কেলের সূত্র অনুযায়ী এই সূত্রটাকে আমরা বাস্তবে কিভাবে প্রয়োগ করব এর গাণিতিক ব্যাখ্যা। তাহলে গাণিতিক ব্যাখ্যা কি হবে? ধরি চাপ ও ভর স্থির। চাপ ও ভর স্থির আমি আর লিখলাম না, এখানে লেখো যে ধরি কোন গ্যাসের উষ্ণতা, এখানে অবশ্যই উল্লেখ করবে পরম উষ্ণতা T1 থেকে, এখানে আরেকটু T1 থেকে বৃদ্ধি করে T2 করলে আয়তন V1 থেকে বৃদ্ধি পেয়ে V2 হয়। এর আগে একটা জিনিস তোমাদের অবশ্যই বোঝার দরকার, যেটা আমি বয়েলের সূত্রে করেছিলাম। কি করেছিলাম? যখন আমাদের এই সমানুপাতিক ভেদ এসেছিল তখন আমরা একটা ধ্রুবক দিয়েছিলাম কি, ভি ভ্যারেজিয়াস কে ইন্টু টি। এই কেটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এটা সব গ্যাসের ক্ষেত্রে এর মানটা সমান। তাহলে এখানে প্রথমে আয়তন উষ্ণতা T1 থেকে, T1 যখন উষ্ণতা তখন আয়তন V1, এবং উষ্ণতা T1 থেকে বৃদ্ধি হয়ে T2 যখন গিয়েছে তখন উষ্ণতা কত, আয়তন কত হয়েছে? V2। তাহলে আমরা চার্লসের সূত্রের কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের সেই বিবৃতি থেকে লিখতে পারি T1 ইকুয়াল টু K ইন্টু V1, বা এখানে লিখতে পারো যে V1 ইকুয়াল টু K ইন্টু T1 এবং V2 ইকুয়াল টু K ইন্টু T2। তাহলে অবশ্যই আমাদের কনস্ট্যান্ট, তাহলে V1 ভাগ T1 ইকুয়াল টু K আর V2 ভাগ T2 ইকুয়াল টু K। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। টেক এ স্ক্রিনশট, 1 2 3। এবার দেখো আমরা যদি 1 ও 2 এই সমীকরণ দুটি সমাধান করি অর্থাৎ সমান করি, অর্থাৎ K এর মান দুটি যদি সমান করি তাহলে আমরা সম্পর্কটা ঠিক এমনই পাই, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। তাহলে V1 ইন্টু T2 ইকুয়াল টু V2 ইন্টু T1। অর্থাৎ এটাই হচ্ছে চার্লসের সূত্রের একটা গাণিতিক রূপ। এই গাণিতিক রূপ দিয়ে আমরা যে কোনো হার্ড প্রবলেমও সলভ করতে পারবো। এবার V1 T2 ইন্টু V2 T1, অর্থাৎ V1 কি প্রাথমিক আয়তন, V2 অন্তিম আয়তন। প্রাথমিক আয়তন এবং V2 কি অন্তিম আয়তন, আর T2 কি অন্তিম উষ্ণতা। এবং T1 কি প্রাথমিক উষ্ণতা। তো আজ বন্ধুরা এই পর্যন্ত তোমাদের জন্য এই ক্লাসটা রইল। তোমরা সকলেই প্রথমে কি করবে, ফিজিক্স মানে এটা নয় যে মুখস্থ, হ্যাঁ মুখস্থ তুমি অবশ্যই করবে। কখন? যখন তুমি বুঝে মুখস্থ করবে তখন বিষয়টা তোমার কাছে খুব সহজ হয়ে উঠবে। তা প্রথমে তোমরা কি করবে, প্রথমে বইটা খুলবে, যার যে বোর্ডের বইটা খুলে প্রথমে তোমরা চার্লস সূত্র পর্যন্ত পড়ে নেবে, নিয়ে তারপর আমার ভিডিওর লেকচারটা দেখবে,
দেখবে অবশ্যই তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কোথায় তোমরা সমন্বয় সূত্র আমি ক্লাসটা করাবো। তো তুমি এর আগে বই থেকে, তোমার যে বই হোক না কেন, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রটা তুমি বই থেকে পড়বে। তারপরে যখন এই ভিডিওটা দেখবে তখন তোমার আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হবে। তো সবাই খাতা এবং পেন নিয়ে বসে যাও এবং নোট বানাও, কারণ আমি বারবারই বলি লেখাপড়া মানে আগে লেখা তারপরে পড়া। তা সবাই খাতা নিয়ে বসে যাও এবং নোট বানাতে শুরু করো। তা আজকে হেডিং দাও, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। তো আগের দুটো ভিডিওতে আমি বয়েল ও চার্লসের সূত্র সম্বন্ধে বিশদে আলোচনা করেছি এবং তোমাদেরকে যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি। তো এবার কি বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। তা আগে বয়েল সম্পর্কে কি বলেছিলাম, বয়েল সূত্রে কোন দুটি রাশি স্থির থাকে? বয়েল সূত্রে স্থির থাকে কোন দুটি রাশি? ভর ও টেম্পারেচার। আর চার্লসের সূত্রে, চার্লস মানে কি বলেছিলাম? চাপ। তাহলে চার্লসের সূত্রে কোন দুটো রাশি স্থির থাকবে? চাপ ও ভর। আমরা যখন বয়েল ও চার্লস সূত্রের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা অর্থাৎ গাণিতিক রূপ করব, তখন দেখবে যে ভর, টেম্পারেচার ও চাপ এই তিনটি জিনিসই অর্থাৎ মাস, প্রেসার এন্ড টেম্পারেচার তিনটি জিনিসই পরিবর্তনশীল। তখন কোনো জিনিসই স্থির থাকবে না। তো সবাই লেখো, ধরি নির্দিষ্ট ভরের একটি গ্যাসের চাপ পি, গ্যাসের টেম্পারেচার টি, অর্থাৎ এটা পরম উষ্ণতায়। সবসময় মনে রাখবে যে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্র যখন হবে তখন টেম্পারেচার আসবে। টেম্পারেচারটা পরম স্কেলে নিতে হবে, আপাতত সেন্টিগ্রেড অর্থাৎ সেলসিয়াস স্কেলে নিলে চলবে না। এবং আয়তন ভি। তো এখানে একটা জিনিস দেখো, আমরা কি বলেছিলাম যে ভর স্থির। তাহলে এখন কি লিখবো? এবার লেখো যে বয়েলের সূত্র অনুযায়ী বয়েলের সূত্র কি? উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে ভি আমরা কি জানি? ভি হচ্ছে চাপ ও আয়তন ভ্যারিজিয়াস 1/p। এটা কি ছিল? বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র এখানে কোন দুটি জিনিস স্থির ছিল? তোমাদের আগেই বলেছি স্থির ছিল ভর ও উষ্ণতা, এখানে আর লিখলাম না। আর পরবর্তীতে লেখো চার্লসের সূত্র অনুযায়ী চার্লসের সূত্র অনুযায়ী কি আছে? কি টি অর্থাৎ ভি ভ্যারিজিয়াস টি। তোমরা ওই লেকচারে দেখবে যে চার্লসের সূত্রের সাথে পরম উষ্ণতার সম্পর্ক, সেখানে কি পেয়েছিলাম? কোন গ্যাসের পরম উষ্ণতা চার্লসের সূত্রের পরম উষ্ণতা আয়তনের সমানুপাতিক। এটা আমরা চার্লসের সূত্রে প্রয়োগ করতে যেয়ে পেয়েছিলাম। তো এখান থেকে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা যদি এই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনটা মিলাই, তাহলে ভি ভ্যারিজিয়াস টি বাই পি। এবার যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা সবসময় কি জানি? একটা কনস্ট্যান্ট নিতে হয় যখন ভ্যারিয়েশন অর্থাৎ ভ্যারিজিয়াস থাকে, তখন ভি ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি। তাহলে পিভি ইকুয়াল টু কেটি। এই পিভি ইকুয়াল টু কেটি কখন সম্ভব? যখন ভি, টি এবং পি সকলেই পরিবর্তনশীল। এইটা যখন লিখবে তখন পাশে অবশ্যই লিখবে যখন চাপ, টেম্পারেচার ও কোনটা স্থির? আয়তন।
সরি, স্থির নয়, আয়তন পরিবর্তনশীল। অবশ্যই অবশ্যই এখানে তোমরা একটা জিনিস নোট করবে, দেখো বয়েল সূত্রে কি স্থির ছিল? ভর এবং টেম্পারেচার, এবং চার্লসে কি ছিল? প্রেসার এবং ভর। এবার দেখো এই সূত্র যখন কম্বিনেশন করা হয়েছে তখন কি হলো? দেখো টেম্পারেচার ও চাপ এটা কি পরিবর্তনশীল, আর ভর ভর স্থির। ভর স্থির না থাকলে কিন্তু চার্লসের বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র আমরা পাবো না। এটা হলো পিভি ইকুয়াল টু কেটি। অধিকাংশ সময় তোমরা বিগত বছরের মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্রগুলো খুলে দেখবে যে সেখানে দেখবে বয়েল ও চার্লস সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। তা এটাই। আর তোমরা এখানে যদি লিখতে চাও তাহলে এখানে লিখতে পারো টেম্পারেচার ও ভর স্থির। আর তোমরা এখানে লিখতে পারো ভি এবং টি, মানে আয়তন এবং উষ্ণতা পরিবর্তনশীল হচ্ছে, তাহলে এখানে ভর ও চাপ স্থির। এবার এখানে তোমরা লিখবে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী দিয়ে এখান থেকে তোমরা শুরু করে দেবে। তো বন্ধুরা, টেক এ স্ক্রিনশট 1 2 3। তো এখান থেকে আমরা কি পেয়েছিলাম? পিভি ইকুয়াল টু কেটি। এই সমন্বয় রূপটিকে আমরা একটা নতুন আকার দেব, অর্থাৎ সেই আকারে আমরা অঙ্কটা করতে সুবিধা হবে, যে কোনো প্রয়োগে আমরা সেই আকারটায় সুবিধা পাবো। তাই লেখো ধরি কোন গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের প্রাথমিক আয়তন ভিয়ন, প্রাথমিক চাপ পিয়ন এবং প্রাথমিক টেম্পারেচার টিয়ন। আর এখানে কি লিখবে? এবং না লিখে তোমরা লিখো ও অন্তিম আয়তন V2, অন্তিম চাপ P2 এবং অন্তিম টেম্পারেচার T2। মানে কি? আমি যখন প্রথমে ধরো 1 লিটার গ্যাস নিয়েছিলাম, 1 লিটার গ্যাস নেওয়ার জন্য কি হয়েছিল, যে তার প্রাথমিক যখন আয়তন ভিয়ন ছিল, যখন চাপ পিয়ন এবং টেম্পারেচার টিয়ন, এই গ্যাসটাকে আমি কিছু পরিবর্তনের মাধ্যমে নিয়ে গেলাম। হয়তো চাপ বৃদ্ধি করলাম, কখনো টেম্পারেচার বৃদ্ধি করলাম, কখনো আয়তন কমালাম। সেখান থেকে অন্তিম আয়তন কি হলো? V2, এবং অন্তিম চাপ কি হলো? P2, এবং অন্তিম টেম্পারেচার হলো T2। তা আমরা বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র থেকে এখানে কি লিখতে পারি? পিয়ন ভিয়ন ইকুয়াল টু কে ইন্টু টিয়ন। এবার কে কি ছিল? ওই সূত্রের সমানুপাতিক ধ্রুবক। কে এর মান কোন কোন রাশির উপর নির্ভর করে এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি বারবারই তোমাদের একটা জিনিস বলেছি যে কে অর্থাৎ ধ্রুবক, যে রাশিটি স্থির থাকে তার উপর নির্ভরশীল। তাহলে এখানে দেখো এই সূত্রে কোন রাশিটা স্থির? ভর। তাহলে কে এর মান কিন্তু ভরের উপর নির্ভর করে, এই জন্য ভরটা স্থির। তা আমি তোমাদের সবসময় কি বলেছি, যে কোনো ধরনের গ্যাসের ক্ষেত্রে পরিবর্তন হয় কি? আয়তন, চাপ এবং টেম্পারেচার পরিবর্তন হয় এবং ভর, কিন্তু ধ্রুবক
টি স্থির থাকে, অর্থাৎ এই যে কনস্ট্যান্ট এর মান সবসময় স্থির। আর এখানে আমরা কি লিখতে পারি, P2 V2 ইকুয়াল টু K ইন্টু T2। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে আসি, P1 V1 বাই T1 ইকুয়াল টু K আর P2 V2 বাই T2 ইকুয়াল টু K। তাহলে এটাকে তোমরা বেসিক্যালি 1 নম্বর সমীকরণ দাও এবং এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে K এর মানকে সমান করো। এবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের K এর মানকে যখন সমান করবে তখন দেখো আমরা এই লেখো যে এখানে 1 ও 2 নং সমীকরণের K এর মান সমান করে পাই। তাহলে K এর মান যখন সমান করছি তখন সূত্রটাই কেমন হচ্ছে, মডিফাইড রূপ P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এইটা হচ্ছে গাণিতিক সমস্যা। যে কোনো রকম বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রে যে কোনো রকম গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমরা সবসময় এই সূত্রটা ব্যবহার করব। তা সবাই একবার স্ক্রিনশট তুলে নাও, 1 2 3।